আসসালামু আলাইকুম। পলাশ ভাই, এই যে ত্রয়োদশ সংসদের নির্বাচন 2026 12 তারিখে যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো, বিএনপি জয় পাইছে, অনেক জেলাতে জয় পাইছে, ভালো আসনে জয় পাইছে, কিন্তু আপনি গাইবান্ধা 5 আসনের আপনি হলো ভোটার। ওখানে 5টি আসন, ওখানে মাত্র হচ্ছে একটা আসনে ধানেশী জয় পাইছে। এই সারা বাংলাদেশের জয় জয়কারী অবস্থা, সেখানে মাত্র একটি আসনে জয় পায় আর 4টাতে হেরে যায়। যাদের কোনো আজ থেকে ব্যাকে যদি যায়, যাদের কোনো ভোটই ছিল না, তারা কিভাবে এই 4টা আসনে জয় পেল? আপনি খুব সংক্ষেপে যদি বলতেন, আমরা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে ভাই। আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। গাইবান্ধা 5 আসন জনাব তারেক রহমান সাহেব যাকে মনোনয়ন দিয়েছিলেন, আলহাজ জনাব ফারুক আলম সরকার, উনি বিশেষ করে সাগাটা ফুলছড়ি গাইবান্ধা 5 আসনের সবচেয়ে জনপ্রিয় এবং জননন্দিত নেতা, মাটি ও মানুষের নেতা, সহজ সরল মানুষ। উনি কৃষি বান্ধব এবং সর্বমহলে তার স্বীকৃতি এবং তাকে সবাই সম্মান ও শ্রদ্ধা ভালোবাসে। আপনি জানেন যে বিগত 2008 সালের নির্বাচনে আমাদের সর্বশেষ ধানের শীষের ভোট ছিল ওখানে 27,000, যেটা আলহাজ মোহাম্মদ হাসান আলী ওই সময় পেয়েছিলেন। এরপরে এই যে 2026-এর যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনে জনাব ফারুক আলম সরকার 73,000+ ভোট পেয়েছেন। এখানে ধানের শীষের বিজয় 100% ছিল। আমাদের কিছু ভুল আছে, আমাদের নেতাকর্মীদের কিছু ভুল, যেমন 2 থানার সভাপতি, সেক্রেটারি, বিএনপির যে কমিটিতে যারা আছেন, এরা বিশেষ করে একটি পক্ষের কাছে বিক্রি হয়ে গিয়েছিলেন। যেমন স্বতন্ত্র প্রার্থী ছিলেন, বিদ্রোহী প্রার্থী যাকে আমরা বলি, স্বতন্ত্র প্রার্থী হলো নাহিদুজ্জামান নিশাদের কালো টাকার কাছে তারা বিক্রি হয়ে গিয়ে ধানের শীষের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন। যারা স্বতন্ত্র প্রার্থী হাঁস মার্কার প্রতি নির্বাচন করেছেন, অন্যদিকে হলো ওই আসনে যারা আওয়ামী লীগের নেতা বা আওয়ামী লীগের ভোটার ছিলেন, তারাও আমাদের ক্যান্ডিডেটকে বলেছিলেন যে ভাই, আমি আপনার সাথে কাজ করব, আপনাকে ভোট দিব। তো সব মিলে ভোটের দিন দেখা গেল যে আওয়ামী লীগ আমাদেরকে একটি ভোটও দেয়নি। আওয়ামী লীগ আপনাদের ভোট দেবে না, আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেবে না। যদি ভোট দিত, তাহলে তারেক রহমান দেশে আসতে পারত, বেগম খালেদা জিয়া কারাগারে মৃত্যুবরণ করে না, ঠিক আছে? এতদিন কষ্ট দিত না। বলেন এখন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমাদের যে প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন, আমরা যাকে প্রতিদ্বন্দ্বী মনে করেছিলাম, যে নাহিদুজ্জামান নিশাদ 37,000 ভোট প্লাস পেয়েছেন। এই ভোটগুলোই আমাদের ধানের শীষের ভোট। তো 73,000 প্লাস হলো 37,000, এখানে আমরা প্রায় 1 লক্ষ প্লাস ভোট, সোয়া 1 লক্ষ ভোট পাই। এই নাহিদুজ্জামান নিশাদের কারণে আমরা এখানে ঠকেছি বা জিততে পারিনি। অপরদিকে দাঁড়িপাল্লা বা জামাতের এখানে কোনো ভোট ছিল না, ভোট ব্যাংক ছিল না। জামাত এখানে বিশেষ করে মহিলা টিম, প্রতিটি বাড়িতে বাড়িতে, গ্রামে মহিলা টিম পাঠিয়ে মহিলাদের সাথে তালিম করে জান্নাতের টিকিট বিক্রি করেছে। মানুষ, ধর্মভীরু মহিলা আমাদের অঞ্চলের, বিশেষ করে চর অঞ্চলের মানুষগুলো ধর্মভীরু। এই মানুষগুলোকে তারা মডিফাই করেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, দাঁড়িপাল্লায় ভোট দিলে সোয়াব পাওয়া যাবে। বিভিন্ন কলা কৌশলে তারা মহিলাদের ভোটগুলো কন্ট্রোল করেছে, যার কারণে গাইবান্ধা 5, শুধু গাইবান্ধা 5ই না, গাইবান্ধা 5, গাইবান্ধা 3, 2, 1 সহ নীলফামারীর 5টি আসন, দিনাজপুরের 1টি আসন, আপনার পাবনার 1টি আসন এবং অন্য আসনে মোট পাবনার 3টি আসন সহ মোট 70টি আসন তারা অর্জন করেছে। আর এখানে কিছু কারচুপিও করেছে জামাত। কারচুপি যেমন বিভিন্ন জায়গায় ধরা পড়েছে যে অগ্রিম তারা রেজাল্ট শিট তৈরি করেছে, সিলমারা ব্যালট এবং অগ্রিম রেজাল্ট শিট। যেমন রেজাল্ট শিটটার বিবরণটা আমি দেই, যে একটা কেন্দ্রে ভোট আছে 4200, ওরা সেখানে কি করেছে, এই 4200 ভোটের মধ্যে 3600 ভোট দাঁড়িপাল্লায় কাস্টিং দেখাইছে যে ভোট পড়েছে। বাকি ভোটগুলো 1-200 হলো ধানের শীষকে দিয়েছে, অন্যান্য প্রার্থীকে 1-2টা করে দিয়েছে। কিন্তু লিগাল যে ভোটটা পড়েছে, এই লিগাল শিটটা এজেন্টদের কাছ থেকে সাইন নিয়েছে ঠিকই, কিন্তু নির্বাচন কমিশন ওখানে ডিক্লারেশনের সময় জমা দেয় নাই। জমা দিয়েছে তাদের মেকিং করা, উইন করা যে
রেজাল্ট শিট, সেই রেজাল্ট শিটের মাধ্যমে জামাতকে ডিক্লারেশন দেওয়া হয়েছে যে সে এমপি হয়ে গেছে। এটা আর বর্তমান গভর্নমেন্ট সেটা জাস্টিফিকেশন করে নাই। অনেকগুলো আসলে এই রিপোর্ট আছে। এখানে আমার একটা কথা আছে, কথা হলো এই যে ধরেন যে আমরা যে ভোট কেন্দ্রে ছিলাম, পোলিং এজেন্ট যারা ছিল তাদের সাইন করা যে রেজাল্ট শিটগুলা গেল না, এটাকে আপনি কি মনে করেন না যে এটা সাংগঠনিক দুর্বলতা? এটা অবশ্যই আমাদের সাংগঠনিক দুর্বলতা। আমাদের নেতৃবৃন্দ বিশেষ করে বিএনপি তো কখনো 2 নম্বরই করে না, বা ওই যে অনেকেই বলতেছে ইঞ্জিনিয়ারিং, অনেক সাংবাদিক প্রশ্ন করে যে ইঞ্জিনিয়ারিং করেছেন কিনা। আসলে ইঞ্জিনিয়ারিংটা আমরা বুঝি না, আমাদের বিএনপি বোঝে না, এটা জামাতের একটা প্রি প্ল্যান ছিল। এখানে একটা জিনিস পলাশ ভাই আমি বলি, ইঞ্জিনিয়ারিং যেটা বলছে আপনি, আমাদের যে প্রাইম মিনিস্টার আগামীকালকে তো আমরা পাবো, জনাব তারেক রহমানকে প্রশ্ন করছে হলো ডয়েচে ভেলে যে সাংবাদিক, ওনাকে বলছে যে আপনি অভয় দিলে একটা প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে আপনারা কি ইঞ্জিনিয়ারিং করেছেন কিনা। উনি একটা সুন্দর অ্যান্সার দিচ্ছে যে এটা হলো জনগণ ভোটারদের ম্যান্ডেটই আমাদের ইঞ্জিনিয়ারিং, ভোটাররা ভোট দিছে এটাই আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল, ভোটারদের ভোট কাস্ট করা। এখন মেন যে ব্যাপারটা, আগামীতে আমাদের সংসদ নির্বাচন শেষ, এখন সামনে আছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা, ইউনিয়ন, ঠিক আছে, মেয়র। এখানে আপনার সাংগঠনিকভাবে কিভাবে আগাইলে আমরা ওই জায়গা এই সংসদ নির্বাচনের ভুলগুলা থেকে বের হয়ে ওখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো, যাতে করে নির্বাচন সুন্দরভাবে নির্বাচন করা এবং কোনো ভোট মারতে না দেওয়া, অন্য দল যাতে কোনোভাবেই তারা তাদের দিকে রেজাল্ট নিতে না পারে, ভোটে যাতে আমরা জয়ী হতে পারি লিগ্যাল ভোটে। কি বলবেন এখানে আপনি? এই ক্ষেত্রে আমাদেরকে এখনই এটার ব্যবস্থা নিতে হবে সাংগঠনিকভাবে। বিশেষ করে বাংলাদেশের প্রতিটি উপজেলার বিএনপির কমিটিগুলোকে সংস্কার করতে হবে, ইউনিয়ন কমিটিগুলো সংস্কার করতে হবে, এবং যাচাই বাছাই করে যারা আসলে প্রকৃত পক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এবং বেগম খালেদা জিয়ার আদর্শের অনুপ্রাণিত হয়ে জনাব তারেক রহমান সাহেবকে সম্মান শ্রদ্ধা করে তার নেতৃত্বে যারা রাজনীতি করবে, তাদেরকেই সংস্কার করে তাদেরকে দলে নিয়ে আসতে হবে। তাদেরকে পদ পদবি দিয়ে তাদের নেতৃত্বে ইউনিয়নগুলোকে সংস্কার করে জনবান্ধব নেতৃত্ব তৈরি করতে হবে। তাহলেই আমরা স্থানীয় সরকার এবং অন্যান্য নির্বাচনে আমরা জনগণের কাছে আস্থা অর্জন করতে পারবো এবং জয়লাভ করতে পারবো। আরেকটি কথা হচ্ছে, জনগণ এখন জানে যে বিএনপি এখন সরকারে আছে, কাজেই বিএনপির মনোনীত ব্যক্তি যদি ভালো ব্যক্তি হয় তাকে জনগণ ভোট দিবে এবং মনোনীত করবে। আদারওয়াইজ অন্যকে ভোট দিবে না। অন্যকে ভোট দিলে তারা ফান্ড পাবে না, তারা কাজ করতে পারবে না, এই বিশ্বাসটা এখন জনগণের মাঝে উদিত হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, আমার সাথে জনাব তারেক রহমানের সাক্ষাৎ হয়েছিল 2001 সালে। উনি আমাদের অ্যাডওয়ার্ড কলেজে গিয়েছিলেন। সেই সময়কার তারেক রহমান যখন তাগড়া যৌবন ছিল, তার মধ্যে তার মেন্টালিটি, আর এখনকার যে জনাব তারেক রহমান বিএনপির চেয়ারপারসন এবং আগামী বাংলাদেশের, কালকেই হয়তো আমরা তাকে প্রধানমন্ত্রী সরাসরি বলতে পারবো, ওনার ভিতর আমি যেটা দেখছি সেটা হচ্ছে উনি কাউকে প্রশ্ন ছুড়ে কথা বলা ওনার ভিতরে নাই, কাউকে তীর্যকভাবে কোনো কথা বলবে তার মধ্যে নাই। আমি যেটা বলতে চাই যে আমার সারা বাংলাদেশ যারা নেতাকর্মী আছে, কোনো দল অথবা ব্যক্তিগত আক্রোশ থেকে কাউকে যেন আমরা খোঁচা মেরে কথা বলা অথবা কেউ কষ্ট পাই কথা বলা, এই টাইপের কথা বলা থেকে বিরত থাকতে হবে। কারণ আমরা দল করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি, আমরা দল করি বেগম খালেদা জিয়ার দল করি, আমরা দল করি জনাব তারেক রহমানের দল করি। তো আমরা যারা তারেক রহমানের আদর্শ ধারণ করব, আমরা যারা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করি, আমরা যারা বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করব, আমাদের কিভাবে জনগণের সাথে মিশতে হবে বলে আপনার মনে হয়? আসলে দেখেন, সুন্দর কথা বলেছেন। বিষয়টা হলো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, ওনার নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে উই রিভোল্ট, তারপরে আই ডিক্লেয়ার্ড অফ ইন্ডিপেন্ডেন্ট ইন বাংলাদেশ, এখান থেকেই তার রাজনীতি শুরু। উনি প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা, পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযোদ্ধা নিজে করেছেন, 11টি সেক্টর গঠন করে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে ওনার ভিতরে কোনো প্রতিহিংসা পরায়ণ না থাকার কারণে
ওনার ভিতরে আন্তরিকতা এবং আস্থা ভালোবাসা থাকার কারণে শেখ মুজিবুর রহমানকে উনি বাংলাদেশে নিয়ে আসছেন 1972 সালের 10ই জানুয়ারি। আপনারা জানেন তার ভিতর কোনো হিংসা, বিদ্বেষ, অহংকার, প্রতিহিংসা পরায়ণতা কিছু ছিল না। ঠিক বেগম খালেদা জিয়াও, যিনি আপসীন নেত্রী, উনি কখনো কারোর সাথে বিদ্রুপ বা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি উনি করেননি। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, উনিও হিংসাত্মক বা প্রতিহিংসা পরায়ণ রাজনীতিতে উনি বিশ্বাস করেন না, এটা আমি মনে করি। তো এই ক্ষেত্রে ওনার নেতৃত্বে আগামী 5 বছর আশা করি যে উনি খুব সুন্দর দক্ষতার সহিত দেশ পরিচালনা করবেন, যেখানে উনি করাপশনকে কোনো কর্মেই ঠাঁই দিবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, আরেকটা জিনিস, এই বাংলাদেশে যে আজকে আমরা অনেক দল দেখি, এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারই সুযোগ্য সন্তান আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। কালকের থেকে আমরা যেটা বলতে পারবো, উনি নির্বাচন পরবর্তী যে কাজটা করছেন, আমরা সবাই দেশবাসী এবং বিশ্ববাসী যেটা অ্যাপ্রিসিয়েট করছে এবং খেয়াল করছি, উনি বিরোধী দলীয় দুইটা নেতা, জামাত ইসলামের যে আমির, ওনার কাছে ওনার বাড়িতে দেখা করতে গিয়েছেন, এবং এনসিবির যে প্রেসিডেন্ট, ওনার বাড়িতে, নাহিদ ইসলামের বাড়িতে দেখা করতে গেছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? আগামীর বাংলাদেশ, আগামীর রাজনীতি কি মনে করেন আপনি এখানে? দেখেন, এটাই হলো মহানুভবতার পরিচয়। উনি যে আসলে বড় মনের অধিকারী, মা বাবার আদর্শের একজন সুযোগ্য সন্তান, এটাই তার বহিঃপ্রকাশ। এবং উনি বিশ্ব নেতাদের কাতারের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর এবং গণতন্ত্রকামী একজন উদার মনের মানুষ, যার কারণেই আজকে উনি হাত পাখার প্রধান, যিনি পীর ওই ফজলুল করিম সাহেবের সাথে সাক্ষাৎ এই মুহূর্তে করতেছেন। গতকাল নাহিদ ইসলামের বাসায় গিয়েছিলেন, এর আগে জামাতের আমিরের সাথে সাক্ষাৎ করেছেন। উনি আসলে চাচ্ছেন যে এদেশের সার্বভৌমত্ব, সকল জনগণকে নিয়ে উনি একত্রে সকল জনগণকে সমান অধিকার দিয়ে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে, কোনো হিংসা বিদ্বেষ ছাড়া সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য যে দৃঢ় প্রত্যয়, এটা তার মনের ভিতরে আছে। যার কারণে উনি বিরোধী দল বলেন আর যা ওনাকে যারা গালি দিয়েছেন তার বাড়িতে সে যাচ্ছেন, ওনাকে যারা হিংসা করেছে, ওনাকে যারা বিভিন্ন ভাষায় কথা বলেছে ছোট করে তার কাছে দেখছেন। হ্যাঁ, তো উনি পরিচয় দিচ্ছেন, তুমি আমাকে গালি করো, সমস্যা নাই, আমি তোমাকে গালি দিব না, তুমি এই দেশের সন্তান, তুমি এই দেশের নাগরিক, আমি তোমার সাথে আছি, এই দেশকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গঠন করব। আচ্ছা, আরেকটা জিনিস, উনি এখন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেশ নেতা জনাব তারেক রহমান। আমার মনে হয়, আমি অলরেডি একটা পোস্ট দিয়েছিলাম, জনাব তারেক রহমান, আমি আপনাকে এশিয়ার যতগুলা কান্ট্রি আছে, যতগুলো প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, আমি তাদের টিম লিডার হিসেবে দেখতে চাই। আপনি এখানে কি মনে করেন? না, এখানে আপনি কথা যেটা বলেছেন সুন্দর। দেখেন, আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার নেতৃত্বে সার্ক গঠন হয়েছিল, আপনারা জানেন যে এশিয়া মহাদেশের মধ্যে যে সার্ক প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। ওনার যে দূরদর্শিতা, ওনার যে ঐক্য প্রচেষ্টা, সেটাকে জনাব তারেক রহমান কাজে লাগাচ্ছেন। জনাব তারেক রহমান ইতিপূর্বে যে কাজগুলো করেছেন, শিক্ষার প্রতি তার যে একটা বিশাল একটা চিন্তা ভাবনা, যে দেশে নকলমুক্ত শিক্ষা, তারপর মেধার ভিত্তিতে তাদের যোগ্য স্থানে চাকরি, সরকারি চাকরি, মেধার ব্যক্তিকে সে প্রাধান্য দিবেন, এখানে কোনো বৈষম্য হবে না, বা এক বিন্দু মানে কোনো ষড়যন্ত্র, কোনো আপনার অপরাজনীতি বা অপসংস্কৃতি, এইটাকে সে প্রশ্রয় দিবে না। দ্বিতীয় হচ্ছে যে ওনার যে রাজনীতির বা বলিষ্ঠ যে নেতৃত্ব, এই নেতৃত্ব শুধু আমি মনে করি বাংলাদেশি না, উনি টোটালি, যেহেতু দীর্ঘ 18 বছর উনি যুক্তরাজ্যে অবস্থান করেছিলেন, এখান থেকে উনি অনেক রাজনীতি শিখেছেন এবং বিশ্ব বরণ্য বড় বড় নেতাদের সাথে তার যোগাযোগ ছিল, তাদেরকে অনুসরণ করেছেন, রিসার্চ করেছেন। আমি আশা করি যে বিশ্ব নেতাদের মধ্যে উনি একজন, বিশ্ব যদি 10 জন নেতাকে আপনারা সিলেক্ট করেন, তার মধ্যে তারেক রহমান একজন থাকবে, আর এই নেতৃত্বটাকেই ওনাকে সামনে আগায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি মনে করি যে উনি যেহেতু সুযোগ পেয়েছেন দেশ পরিচালনা করার জন্য, আমি মনে করি যে উনি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসাবে সারা বিশ্ববাসী না চিনুক, আমি চাই সারা বিশ্ব ওনাকে চিনুক ওনার কাজের দ্বারা, ওনার আচরণের দ্বারা, ওনার যে দেশ পরিচালনার যে ক্ষমতা, যে পাওয়ার আছে, যে ক্যাপাসিটি আছে, এটা দিয়ে সারা বিশ্ববাসী ওনাকে চিনুক। আপনার কাছে কি মনে হয়? না, অবশ্যই উনি অলরেডি দেখেন, উনি যখন এদেশে সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে 214টি আসন উনি যখন পেয়ে যান, ইতিপূর্বে স্বাধীনতার পরে এতগুলো নির্বাচিত এমপি কোনো দল থেকে হয়নি। আওয়ামী লীগ যেটা করেছে সেটা তারা ভোটবিহীন করেছে, আর এখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে 214টি আসন তাদেরকে নির্বাচন এককভাবে এর আগে পেয়েছিলেন 2001 সালে 2016 আসন পেয়েছিলেন, 4 দলীয় জোট ছিল সেই সময়, বাট এবার এককভাবে 214 এটা আসন বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড। এক্ষেত্রে চীন, রাশিয়া, ভুটান, তারপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমেরিকা, কাতার, তারপরে হলো মিশর, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত সহ বিশ্বের প্রায় 68টি দেশ অলরেডি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ফোন করে কনগ্রাচুলেশন জানিয়েছেন, এবং তার সাথে তারা ঐক্যবদ্ধভাবে আছেন এবং এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে এই দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠা করবে এবং তারেক রহমানকে সহযোগিতা করবে বিভিন্ন দিক দিয়ে, অর্থনৈতিক, তারপরে সাংস্কৃতিক, তারপরে হলো আপনার সামাজিক মূল্যবোধ, এবং সামরিকভাবেও বিশ্বের শক্তিধর দেশগুলো তারেক রহমানের পাশে আছে বলে তাকে আশ্বস্ত করেছে। আচ্ছা, সর্বোপরি সারা বাংলাদেশের যে নির্বাচন হইল, আমি অবশ্যই সিইসিকে ধন্যবাদ দেব, আমি অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দেবো, কারণ এত সুন্দর একটা নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম, কোনো গ্যাঞ্জাম, মারামারি, হতাহতের ঘটনা নাই বললেই চলে। তো আমি যেটা বলতে চাই যে আগামীতে কালকের থেকে বলেন যে সারা বাংলাদেশে যারা বিএনপির নেতাকর্মী আছে তাদের আচরণ, তাদের যে ব্যবহার, তাদের এলাকার মানুষের সাথে মিশবে কেমন হওয়া উচিত? আসলে দেখেন, তারেক রহমান, আপনি জানেন যে উনি 25শে ডিসেম্বর দেশে আসার পরে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে, যে ভ্রাতৃত্ববোধ, যে ঐক্যবদ্ধতার সৃষ্টি হয়েছে, এখানে আওয়ামী লীগের অনেক নেতা বা অনেক লোকের কাছেও আমরা শুনেছি যে তারেক রহমানই পারে এই দেশের কর্ণধার হতে, এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। শেখ হাসিনা এদেশে যারা ফ্যাসিবাদী কায়েম করেছিল তাদের কথাও তাদের মুখ থেকে শুনতে দেখেছি। তারা বলেছে শেখ হাসিনা যে মেগা প্রজেক্ট নিয়ে আসছে, সেই প্রজেক্টের মাধ্যমে সে হাজার হাজার কোটি টাকা ঋণ করে বিদেশে পাচার করেছে। কিন্তু তারেক রহমান সেই শিক্ষা থেকে, তাদের কাছ থেকে যে জিনিসগুলো শিক্ষা পেয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে উনি এই দেশটাকে উন্নয়নশীল দেশ হিসাবে গড়ে তুলবে এবং কোনো দুর্নীতিকে সে আশ্রয় প্রশ্রয় দিবে না, জনবান্ধব সরকার হবে। পরবর্তীতে 5 বছর ক্ষমতা থাকার পর তখন দেশের বিভিন্ন প্রজেক্টগুলো উন্নয়নমূলক কাজ করবে, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য যে কাজগুলো করবে, যে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে কাজগুলো করবে, বেকার মুক্ত, তারপরে আপনার ক্ষুধা, দারিদ্র, এই সমস্ত কাজগুলো যখন করবে, তখন দেখবেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম লোক, প্রায় 18 কোটি 20 কোটি লোক তাকে ছাড়া কিছু বুঝবে না, তার নেতৃত্বই চাবে। আচ্ছা, আরেকটা জিনিস বলছে যে যারা হচ্ছে ক্ষুদ্র ঋণ নিয়ে ঋণগ্রস্ত হয়ে আছে, অলমোস্ট 10,000-এর নিচে যাদের লোন আছে, এটা জনাব তারেক রহমান বলেছেন যেটা মওকুফ করে দেবেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে আপনি দেখেন 1991 সালে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসেন, তখন উনি ডিক্লারেশন দিয়েছিলেন যে কৃষি ঋণ 10,000 টাকা যিনি ঋণ নিয়েছে এবং এটা সুদসহ বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন মওকুফ করে দিবে। এটা ইস্তেহারেও ছিল। উনি ক্ষমতায় আসার পরেও কৃষি, যেমন আমার বাবারও 10,000 টাকা সুদসহ প্রায় 25,000 টাকা হয়েছিল, সেটাও আমরা মওকুফ পেয়েছিলাম। তো তারেক রহমান আসলে কৃষি বান্ধব একজন সরকার হবেন, যার কারণে উনি সর্বপ্রথম কৃষকদের কথাই চিন্তা করেছেন, যে কৃষকদের যে 10,000 টাকা ঋণ, বিশেষ করে অগ্রণী ব্যাংক থেকে কৃষি ঋণটা দেওয়া হয়, বা রাজশাহী উন্নয়ন কৃষি ব্যাংক বা রাজশাহী কৃষি ব্যাংক বা কৃষি ব্যাংক থেকে লোন দেওয়া হয়েছে, এই ঋণগুলো সুদসহ উনি মওকুফ করবে ঘোষণা দিয়েছে। এবং ক্ষুদ্র ঋণ যেটা বলেছেন, নন গভর্নমেন্ট সংস্থা থেকে যে এনজিওগুলো 5,000, 10,000, 20,000 বা 50,000 টাকা ঋণ নিয়েছে, যারা কিস্তি পরিশোধ করতেছে,
এগুলো ব্যাপারে উনি সিদ্ধান্ত নিয়েছে যে এনজিওগুলো ঋণগুলো উনি মকুব করে দেবে, কারণ এই দেশকে উন্নয়ন করতে গেলে কৃষিকে ডেভেলপমেন্ট করতে হবে। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম ক্ষমতায় এসেই উনি কৃষির উপর নির্ভর করেছেন, কৃষিকে একটা বিপ্লব দিয়েছিলেন। এই দেশে মানুষ জমি ছিল, ভাত পেত না, অনাহারে অর্ধহারে মানুষ থাকতো, যার প্রতিশ্রুতি দেখেন 74 সালে দুর্ভিক্ষ, এরপরে 80 সাল পর্যন্ত এদেশে মানুষের যখন দুঃখ দুর্দশা, আবাদি জমিগুলো পড়ে আছে, পরিত্যক্ত অবস্থায় আছে, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই রংপুর কুড়িগ্রাম থেকে ঠাকুরগাঁ থেকে উনি প্রকল্প করলেন কি খাল খনন। এই জমিগুলোর ভিতরে যদি আমরা ক্যানেল কৃত্রিম খাল খনন করতে পারি, খাল খনন করে সেখানে পানি সংরক্ষণ করে এই যে কৃষি আবাদ এবং বিভিন্ন প্রজাতির ধান যেমন ইরি, বোরো সহ বিভিন্ন প্রকার যেগুলো আমরা এখন সেচের মাধ্যমে সেচের মাধ্যমে এই ধরনের হাইব্রিড ধানগুলো উৎপাদন করতেছিল, যে প্রতি বিঘায় 30 মন, 35 মন, 20 মন করে ধান কৃষক উৎপন্ন করতে পারছিল। এরপরের থেকেই তো বাংলাদেশে কৃষি বিপ্লব হলো এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল বাংলাদেশ। তো তারেক রহমানও ওনার যে প্ল্যান, যে আগামীতে কৃষি বিপ্লব ঘটিয়ে কৃষকদের সার, বীজ সাশ্রয়ী মূল্যে দিয়ে এবং কৃষি ঋণ মকুব করে দিয়ে এই দেশের কৃষককে ডেভেলপ করবে, কৃষি বান্ধব দেশ গঠন করবে এবং কৃষক বাঁচবে দেশ, গর্ব সোনার বাংলাদেশ, এই একটা স্লোগান নিয়ে তারেক রহমান সামনে আগাবে ইনশাআল্লাহ। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যখন জিয়াউর রহমান যে প্রকল্পটা নিল, আমাদের ওখানে প্রকল্পটা এখনও স্টিল রানিং আছে, সেটা হচ্ছে গভীর নলকূপ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিলেন কৃষি লোনের মাধ্যমে। তো দীর্ঘদিন চলতে যখন আমাদের যে লোনের হয়ে গেল, কি বলে, টাকাটা বাড়তে অনেক ঋণ হয়ে গেল। 2001 সালের সরকার, বেগম খালেদা জিয়ার সরকার আমাদেরকে একটা সুযোগ দিয়েছিলেন যে তোমরা হচ্ছে মূল টাকাটা দিয়ে উপরোক্ত যে লোনের যে ভার আছে সেটা বাদ দিয়ে তোমার মূল টাকাটা দিয়ে তোমরা ক্লিয়ার করে নাও, নিজস্ব করে নাও। আমরা সেই সুযোগটা নিয়েছিলাম। আমাদের মনে আছে যে আমাদের মনে হয় টোটাল 32,000 টাকা মেন টাকা ছিল, আর অতিরিক্ত লোন বাড়ছিল হচ্ছে মিনিমাম 2 লক্ষ না 2.5 লক্ষ টাকা। তো অতিরিক্ত সব টাকা উনি মকুব করে দিয়েছিলেন। আমরা শুধু মূল টাকাটা দিয়ে ওই জিনিসগুলো আমরা ব্যাংক লোন থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। আসলে এটা খুবই বড় একটা উদ্যোগ এবং আমি মনে করি যে এই উদ্যোগটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিলেন এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এবং এই জিনিসগুলাই উনি সামনে নিয়ে আসবে ইনশাল্লাহ। যাই হোক, আমি এই সরকার এবং জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের দীর্ঘায়ু কামনা করছি আমার তরফ থেকে। পলাশ ভাই ধন্যবাদ, অনেক কথা বলছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। শেষে আপনি, আমি মনে করি যে এই বাংলাদেশে এই যে 2026-এর যে ত্রয়োদশ সংসদীয় নির্বাচন হলো, এটা একটা আল্লাহর রহমত আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয়? না, অবশ্যই খুব সংক্ষেপে শেষ করবেন। অবশ্যই এটা আল্লাহর খাস রহমত না হলে, দেখেন তারেক রহমান বাংলাদেশে আসছেন, এটা আল্লাহর হুকুমেই আসছেন। তাকে প্রোটোকল, তাকে যে নিরাপত্তা এখন পর্যন্ত সরকার দিয়ে যাচ্ছেন, এটা আল্লাহর তরফ থেকেই দিচ্ছেন এবং ওনার যে বলিষ্ঠ নেতৃত্ব, এই নেতৃত্ব এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। এই দেশের মানুষের উন্নয়ন করতে যা যা প্রকল্প হাতে না লাগে উনি তাই নেবে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।